তো স্টুডেন্টস আজকে হবে ক্লাস 10 চ্যাপ্টার 13 ক্লাস 10 গণিত প্রকাশের টেক্সট বুকের চ্যাপ্টার 13 ভেদ বা ভেরিয়েশন। ভেদ ইংরেজিতে হচ্ছে ভেরিয়েশন। তো ভেদ বা ভেরিয়েশন ক প্রকার? ভেদ বা ভেরিয়েশন হচ্ছে দু প্রকার। একটা তোমার হচ্ছে সরল ভেদ আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদ কোনটাকে বলে? সরল ভেদ হচ্ছে তোমার ডিরেক্ট ভেরিয়েশন, আর ব্যস্ত ভেদ হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। ইনভার্স ভেরিয়েশন, ঠিক আছে? তাহলে ভেদ দু প্রকার হচ্ছে সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন, আর ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন। ওকে, আচ্ছা, আমার ফার্স্টে আসছে তোমার সরল ভেদ। আমি মিটালাম, আগে সরল ভেদ বোঝাই, সরল ভেদ জিনিসটা কি, তারপরে ব্যস্ত ভেদে যাবো। তাহলে প্রথমে আসছে তোমার কি? প্রথমে আসছে সরল ভেদ অর ডিরেক্ট ভেরিয়েশন। সরল ভেদ অর ডিরেক্ট ভেরিয়েশন। আচ্ছা, সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন কি? যখন এর মেন ফর্মুলা হচ্ছে যখন তোমার এক্স আর ওয়াই দুটো চলরাশি কিরকম সম্পর্কে থাকবে, যখন এরকম সম্পর্কে থাকবে যে তোমার এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। আমি মানেটা পরে বোঝাচ্ছি, পুরো ডেফিনেশন ডিসক্রাইব করে বোঝাবো আমি। যে এক্স আর ওয়াই দুটো চলরাশি যখন এই আকারে থাকবে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, কে মানে হচ্ছে কে নট ইকুয়ালস টু জিরো, যে কোনো একটি ধ্রুবক, যে কোনো একটা কনস্ট্যান্ট পদ নট ইকুয়ালস টু জিরো পদ, ঠিক আছে? তাহলে তখন বলা হবে যে এই এক্স আর ওয়াই দুটো চলরাশি কি সরল ভেদে বা ডিরেক্ট ভেরিয়েশন আছে, সেটাকে লেখা হয় হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই। এই আকারে লেখা হয় এক্স ভ্যারিজেস ওয়াই। এই আকারে থাকলে এটা, বা ঘুরিয়ে বললে এক্স ভ্যারিজেস ওয়াই বললে সেখানে তখন এক্স ইকুয়ালস টু কে ওয়াই হবে। কে ওয়াই মানে কি? এই ভ্যারিজেস এর জায়গায় যখন আমি ইকুয়ালস টু তে প্রকাশ করব তখন আমাকে একটা কনস্ট্যান্ট নিতে হবে। কেন কনস্ট্যান্ট নেবে? এই যে এই মানটা আঁকার জন্য এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, এই আকারটা আনার জন্য আমাকে কি একটা কনস্ট্যান্ট পদ নিতে হয়, ঠিক আছে? কনস্ট্যান্ট পদ হবে, কেন হবে সেটা পরে বোঝাচ্ছি। তাহলে সরল ভেদের আকার, এবার এইটা হচ্ছে মেন আকার, এই আকারটা কি করে আসছে আমি বোঝাচ্ছি। আমি মিটাচ্ছি, আবার আমি টুকে দেবো পরে। আচ্ছা, সাপোজ ধরো সরল ভেদ মানে কি? সমানুপাতিক সম্পর্ক থাকবে। সমানুপাতিক সম্পর্ক বলতে কি? দেখো, যেমন আমি যদি বলি 1 কেজি চালের দাম 20 টাকা, সাপোজ, ঠিক আছে? তাহলে 2 কেজি চালের দাম কত হবে? 40 টাকা। 3 কেজি চালের দাম কত হবে? 60 টাকা, তাই তো? 4 কেজি চালের দাম হবে 80 টাকা। ওকে, আচ্ছা, তাহলে দেখো, আমি যদি এদিকে, আমি সাপোজ আমি এটা একটা ভেরিয়েশন ধরলাম, মানে ভেরিয়েশন বলছি, আমি এটা একটা ভেরিয়েবল ধরলাম, মানে তোমার একটা চলরাশি ধরলাম পরিমাণটা, আর ওয়াই ধরলাম আমি টাকার পরিমাণটা ধরলাম, আমি একটা চলরাশি ধরতেই পারি। এবার যদি আমি এক্স বাড়াচ্ছি, মানে আমি যদি চালের পরিমাণ বাড়ছি, তাহলে কিন্তু নর্মালি এটাও বাড়ছে। এক্স বাড়লে ওয়াইও বাড়ছে। এদিকে যেমন ভাবে যতটা বাড়াবো, আমি যদি 1 থেকে 4 বেড়াই, মানে 4 গুণ বাড়াচ্ছি, তাহলে দামও তোমার 4 গুণ বাড়ছে। ওকে, উল্টো দিক দিয়ে ভাবো, আমি 4 থেকে 2 যদি যাই, হাফ করি, তাহলে দামও কি হচ্ছে? আমার হাফ হচ্ছে। আমি 4 থেকে 1 যাই, তাহলে 1/4 অংশ হচ্ছে, তাহলে দামও আমার 1/4 অংশ। তার মানে কি? আমি এক্স যেভাবে বাড়াবো ঠিক ওয়াইও সেইভাবে বাড়বে, বা এক্স আমি যেভাবে কমাবো ওয়াইও ঠিক সেইভাবেই কমছে। যখন এই সম্পর্কে থাকবে তখন আমি তাকে বলবো কি? সরল ভেদে আছে বা সরল সম্পর্কে আছে। তাহলে সরল ভেদে থাকলে এবার যদি দেখো, আমি তখন আমি ওখানে লিখেছিলাম এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে। কি করে আসছে? আমি যদি এখানে এক্স বাই ওয়াই করি, নর্মালি আমি এখান থেকে এক্স বাই ওয়াই যদি করি, তাহলে এক্স বাই ওয়াই আমি এই লাইন থেকে করলাম, হ্যাঁ, এই লাইন থেকে করছি আমি 1 কেজি আর 20 টাকার মধ্যে, তাহলে অনুপাতটা কি হবে? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1/20 হবে। আচ্ছা, এই লাইন থেকে করলে কি হবে? এই লাইন থেকে হবে 2/40, সেটাও কেটে দেখো 1/20। এখান থেকে করলে কত হবে? 3/60 ইকুয়ালস টু 1/20।
এখানে করলে হবে, এই লাইনে করলে হবে 4/80 ইকুয়ালস টু 1/20। দেখো প্রত্যেকটা প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, প্রতি ক্ষেত্রে x/y ইকুয়ালস টু 1/20 একটা কনস্ট্যান্ট বেরোচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে 1/20 কনস্ট্যান্ট। তো সেই কনস্ট্যান্টের জন্য আমি একটা যে কোনো কনস্ট্যান্ট পদ মানে উইদাউট জিরো, জিরো বাদে যে কোনো একটা কনস্ট্যান্ট পদ বলেছে, এখানে এখানে বেরোচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে বেরোচ্ছে 120, আমার যে কোনো একটা কনস্ট্যান্ট পদ হতেই পারে, সেই জন্য আমি সেই জায়গায় ধরেছিলাম হচ্ছে কে। কে কিসের মান হয়েছিল, এই যে x/y, তাহলে x/y ইকুয়ালস টু কে হলো। যখনই এই সম্পর্কে থাকবে তখন তাকে আমি কি বলতে পারবো, তখন তাকে বলতে পারবো কি, যে x ভ্যারিজাস y, এই চিহ্নটাকে বলা হচ্ছে ভ্যারিস অর ভ্যারিজাস। হ্যাঁ, এইভাবে দিবে, এইভাবে চিহ্ন, এইভাবে ঠিক চিহ্নটা দেবে, নর্মালি যা লিখতে হয়। তো x ভ্যারিজাস y, x ভ্যারিজাস y মানে কি, x আর y সরল ভেদে আছে, যদি এই আকারে থাকে তখন সেখান থেকে ভ্যারিজাস চিহ্নটা ওঠানোর জন্য আমাকে সমান চিহ্ন দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে এখানে একটা কনস্ট্যান্ট পদ দিতে হবে ky, এটাও লিখতে পারো, বা x/y ইকুয়ালস টু কে, এখান থেকে যেমন দেখো এটা চলে আসছে, ওয়াইটাকে এই পাশে নিয়ে চলে আসলো, x/y ইকুয়ালস টু কে। তুমি যেভাবে পারবে মনে রাখো, যে x ইকুয়ালস টু ky আকারে যদি মনে রাখতে পারো তাহলে সেটা মনে রাখবে, বা x/y ইকুয়ালস টু k আকারে যদি মনে রাখতে সুবিধা হয় তাহলে সেই আকারটা মনে রাখবে, দুটো জিনিস সেম। ওকে, তাহলে এটা গেল সরল ভেদ। সরল ভেদে আর কিছু বলার আছে দেখ, তাহলে সরলভেদের ক্ষেত্রে কি হচ্ছে, সরলভেদের ক্ষেত্রে দুটো চলরাশির মধ্যে যে একটি যদি বাড়ে অপরটিও বাড়বে, ঠিক সমহারে বাড়বে, একটি যদি যে হারে কমবে অপরটা ঠিক সমহারেই কমবে, তবে তাকে আমি কি বলতে পারবো, সরলভেদ বলতে পারবো। সেই ক্ষেত্রে কে কে ধরা হচ্ছে একটি কি, কে কে ধরা হচ্ছে একটি কনস্ট্যান্ট পদ উইদাউট জিরো, নট ইকুয়ালস টু জিরো, x/y ইকুয়ালস টু কে, বা x ইকুয়ালস টু ky, যে কোনো একটা x ইকুয়ালস টু ky। x ইকুয়ালস টু ky কেন, আমি এই ভ্যারিজাস চিহ্নটাকে সমান চিহ্ন কনভার্ট করার জন্য আমাকে একটু এক্সট্রা করে কনস্ট্যান্ট নিতে হচ্ছে। তুমি যদি এটা যদি না বুঝতে পারো তাহলে ডিরেক্টলি এইভাবে মনে রাখো যে x/y ইকুয়ালস টু কে, এই আকারটা হলে, এই যে x/y ইকুয়ালস টু কে, এই আকারটা হলে আমার কি হচ্ছে, সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন। ঠিক আছে, সরল ভেদ শেষ। এবার নেক্সট আসছে তোমার কি, ব্যস্ত ভেদ আর ইনভার্স ভেরিয়েশন। ইনভার্স মানে কি, ইনভার্স মানে হচ্ছে উল্টো, বিপরীত। ব্যস্ত ভেদ or ইনভার্স, ব্যস্ত ভেদ আর ইনভার্স ভেরিয়েশন। ইনভার্স ভেরিয়েশন কি, আমি একটা লিখছি সম্পর্ক, যেমন দেখো তোমার, আমি ওখানে কি বলেছিলাম, আমি বলেছিলাম হচ্ছে, আচ্ছা ব্যস্তভেদ আগে বলে দিই, ব্যস্তভেদ বলবো দুটো চলরাশি x আর y, তখনই ব্যস্তভেদে হবে যখন আমার এইটা বেরবে। ওখানে কি বেরিয়েছিল, সরলের ক্ষেত্রে বেরিয়েছিল তোমার x/y ইকুয়ালস টু কে, এখানে বেরোবে ব্যস্তভেদের ক্ষেত্রে বেরোবে কি, xy ইকুয়ালস টু কে, xy ইকুয়ালস টু কে হবে, তার মানে এখান থেকে যদি পাই তাহলে x ইকুয়ালস টু কে বাই ওয়াই, এটা হবে। এবার আমি কে তখন কার জন্য বসেছিলাম, আমি ভ্যারিজাস চিহ্নটাকে ওঠানোর জন্য আমি একটা কনস্ট্যান্ট পদ নিয়েছিলাম। আমি এখানে যদি উল্টোটা করি তাহলে কি হবে, তাহলে এক্স ভ্যারিজাস কেটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে সমান চিহ্নের জায়গায় ভ্যারিজাস দিলাম 1/y, তার মানে এক্স ওয়াই এর বিপরীতের সঙ্গে ভ্যারিজাস মানে সমানুপাতে আছে, এক্স ওয়াই এর বিপরীতের সঙ্গে সমানুপাতে আছে। ঠিক আছে, কি করে আসছে, তাহলে দুটো পাচ্ছ, একটা পাচ্ছ ওখানে, আচ্ছা এটা পরে বলছি। আচ্ছা এবার আগে সম্পর্ক বোঝায় কি হচ্ছে, যেমন ধরো তোমার, আমি যদি বলি চারজন মিলে একটি কাজ করে কত দিনে, একটি কাজ করে হচ্ছে তোমার ধরো 10 দিনে, তাহলে 8জন মিলে কাজটি করবে কত দিনে, 5 দিনে, তাই তো। তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমি যদি এটাকে x ধরি, এটাকে যদি y ধরি, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমার এদিকে x এর মান বাড়ছে কিন্তু এদিকে y এর মান কি হচ্ছে, কমছে। আবার তুমি যদি উল্টো ভাবো, উল্টো দিক দিয়ে ভাবো, 8জন মিলে করছে 5 দিনে, 4জন মিলে করছে 10 দিনে, তার মানে কি, যদি ইসের মান, যদি এক্স এর মান যদি এখানে কমছে তাহলে তোমার ওয়াই এর মান হচ্ছে বাড়ছে। তার মানে এক্স সমানুপাত, এক্স আর ওয়াই সমানুপাতে নেই, আছে কি ব্যস্তানুপাতে সম্পর্কে। তার মানে কি হচ্ছে, এক্স ভ্যারিজাস 1/y, মানে ওয়াই এর অপোজিটের সঙ্গে সরল সম্পর্কে আছে। তাহলে এটা কে আকারে লেখা যাবে, এবার আমি কি বললাম, এবার যদি এখান থেকে যদি আমি ভ্যারিজাস চিহ্ন যদি ওঠাতে যাই তাহলে কি করতে হবে, সমান সমান আমি একটা কে গুণ করতে হবে, কে ইন্টু 1/y, তাহলে বা এখানে ওয়াই পাশে চলে আসবে, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে এটা গেল ইনভার্স ভেরিয়েশন। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমার এখানেও কে নট ইকুয়ালস টু জিরো, একটি কনস্ট্যান্ট পদ, আর এখানে সম্পর্ক কি, এক্স যদি বাড়ে তাহলে ওয়াই কমবে, এক্স যদি কমে ওয়াই বাড়বে,
বা উল্টো যদি ওয়াই কমে এক্স বাড়বে, ওয়াই বাড়লে এক্স কমবে, সামথিং এরকম কিছু। তাহলে এটা গেল ইনভার্স ভেরিয়েশন। তাহলে মেন দুটো জিনিস কি, আবার রিপিট করে দিচ্ছি। এক্স আর ওয়াই দুটো চলরাশি, এক্স আর ওয়াই দুটো চলরাশি, যদি তোমার কি বলে সরলভেদ তখনই হবে, কখন হবে সরলভেদ তখনই হবে যখন তোমার এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে হবে। আর এটাকে তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে যদি বেরোয়, মানে কে মানে যেকোনো একটা কনস্ট্যান্ট পদ যদি বেরোয়, দুটো চলরাশি দেওয়া আছে তোমার অঙ্কে, তুমি যদি সেখান থেকে এক্স বাই ওয়াই প্রত্যেক ক্ষেত্রে যদি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে বেরোয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সরলভেদে আছে, আর সেটাকে লিখবো হচ্ছে এক্স ভার্সেস ওয়াই এই আকারে লিখবো। আর যদি ব্যস্তভেদ, কখন হবে, ব্যস্তভেদ হবে যখন তোমার এক্স ওয়াই ইকুয়ালস টু কে হবে, যখন এক্স ওয়াই ইকুয়ালস টু কে হবে তখন আমরা কি লিখতে পারবো, যে এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই, সেটাকে বলা হবে ব্যস্তভেদে। ওকে, যেখানে কে বোধ পক্ষে পাশে লিখে দেবে, কে একটি বাংলায় কি আছে, অশূন্য, অশূন্য ধ্রুবক মনে হয়, হ্যাঁ অশূন্য ধ্রুবক, কে মানে অশূন্য ধ্রুবক। আর এই কেটাকে বলা হবে হচ্ছে তোমার ভেরিয়েশন কনস্ট্যান্ট, মানে হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট মানে তোমার এখানে কিছু ভেদ ধ্রুবক, ঠিক আছে, ভেরিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক। তার মানে এই কে এর মান যেটা বেরোবে, এই কে এর মানটাকে বলা, মনে রাখবে ভালো করে, এই কেটাকে বলা হবে কি, কেটাকে বলা হবে হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক। বের করতে দেবে বেশ কিছু জায়গায় যে ভেদ ধ্রুবক কত, মানে তোমাকে যদি সরল ভেদে বলে দেওয়া থাকলে ভালো, না তো তোমাকে বের করতে হবে সরল ভেদে আছে কিনা ব্যস্ত ভেদে আছে, সেখান থেকে তোমাকে বলতে হবে কে এর মানটা কত হবে সেটা বলতে হবে, ঠিক আছে। এটা বেশ কিছু অঙ্কে চাইবে। আর কিছু আছে? আচ্ছা, কে কিন্তু গ্রেটার দেন জিরো বলে দেওয়া আছে, কে কিন্তু অবভিয়াসলি, তাহলে কে এর মান কি হবে, কে এর মান হবে, কে এর মান নট ইকুয়াল টু জিরো, আর কে হবে গ্রেটার দেন জিরো। ওকে, ব্যাস, গ্রেটার দেন জিরো মানে সব পজিটিভ হবে, নেগেটিভ হবে যে সে তোমার ভগ্নাংশ যাই হোক, গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে। তাহলে কে, এটা কিন্তু পাশে লিখতে হবে যে কে নট ইকুয়াল টু জিরো আর কে গ্রেটার দেন জিরো, এটা কিন্তু পাশে অবশ্যই লিখতে হবে। আচ্ছা, তাহলে মেন সূত্র দুটো চলে গেল। এবার চলে এসো তোমার হচ্ছে পেজ 188, 188 পেজের দেখো প্রয়োগ 2, ভালো অঙ্ক স্টার্ট দেবে আসে। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে তোমার পেজ 188 পেজের প্রয়োগ 2 নম্বর স্টার্ট দেবে ভালো অঙ্ক। এখানে বলেছে কি, দোলকের দোলনকাল, প্রথম কথা সব জায়গায় খুঁজবে যে দুটো ভেরিয়েশন, দুটো ভেরিয়েবল, মানে এক্স আর ওয়াই দুটো চলরাশি সবসময় খুঁজবে। শুধু এক্স এক্স মানে আমি থাকবে এমন কোনো কথা নেই, দুটো তোমাকে চলরাশি খুঁজতে হবে। যেমন তুমি এর আগে তোমরা করেছিলে ঐকিক নিয়মের অঙ্ক, যে ছোটবেলায় করেছিলে, যে আহ, গণিতের ভাষায় সমস্যাটি হলো ধরো তোমার লোক সংখ্যা, দিন দুরকম খুঁজে, দুটো দুটো ভেরিয়েবল খুঁজেছিলে, সেরকম এখানেও তোমাকে খুঁজতে হবে, সেখান থেকে তোমাকে মান বের করতে হবে, তবে অন্যভাবে। আচ্ছা, এখানে কি বলছে তোমার, এখানে বলেছে দোলকের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গের সহিত সরল ভেদে আছে। দোলকের দোলনকাল, দোলনকাল কাকে বলে, একটি পূর্ণ দোলন যতক্ষণ হয়, দোলক মানে একটা গেল, আবার সেখান থেকে এসে আবার গেল, মানে এখান থেকে স্টার্ট করলো তো আবার সেই স্থানে এসে যখন পৌঁছবে তখন সেটাকে বলা হবে পূর্ণ দোলন, বা সেটাকে বলে দোলনকাল। বলেছে দোলনকাল, দোলকের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরল ভেদে থাকে। দোলনকাল যেহেতু সময় আমি ধরলাম, কত নম্বর এটা, প্রয়োগ 2, ভালো অঙ্ক, ধরি দোলনকাল টি, আর দোলনকাল বলেছে টি, আর কি দিয়েছে, আর বলেছে উহার দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য ধরলাম আমি এল, দৈর্ঘ্য এল, ঠিক আছে। আচ্ছা, টি আর এল, এবার টি বলেছে কি, আহ, বলেছে টি আর এল কোন সম্পর্কে আছে, দৈর্ঘ্য সহিত সরল ভেদে আছে। সরল ভেদে মানে কি, টি ভ্যারিসাস এল, টি ভ্যারিসাস এল কে যদি আমি ভ্যারিসাস কে আমাদের সমান করতে হয়, কি বলে সমান চিহ্ন করতে, তাহলে কি হবে এখানে, তাহলে টি ইকুয়ালস টু কে এল, পাশে এখানে লিখতে হবে কি কে গ্রেটার দেন জিরো এবং নট ইকুয়ালস টু জিরো পাশে লিখতে হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমার, কি বলেছে, এবার এবার দেখো কি বলে দেওয়া আছে, সরি এখানে ভুল হলো একটু, কি বলেছে দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরল ভেদে আছে, মানে কি দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূল, বর্গমূল মানে রুট, তাহলে টি ভ্যারিসাস রুট এল,
তাহলে যদি আমি করতে হয় তাহলে টি ইকুয়ালস টু কে রুট এল হবে, যেখানে তোমার কে ইকুয়ালস টু এত দেওয়া আছে। এবার মান দেওয়া আছে, এবার মান দেওয়া কি আছে, যদি দোলনকাল তোমার 1 মিটার দৈর্ঘ্যের দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণদোলন হয়, তার মানে দোলনকাল 1 সেকেন্ড কখন, যখন 1 হবে এল, মানে দৈর্ঘ্য হবে তোমার দৈর্ঘ্য এল, আবার যখন তোমার দোলকের 2.5 সেকেন্ডে একবার, যখন দোলনকাল যখন আবার 2.5 সেকেন্ড, তখন এটা বের করতে বলেছে, মানে তখন যখন টি এর মান 2.5 সেকেন্ড, তখন এর ভ্যালু কত হবে সেটাকে বের করতে হবে। তাহলে আগে আমি এটা ইউজ করব। এখানে কি বলেছে, এখানে তোমার দেওয়া আছে, এখানে দেওয়া আছে টি ইকুয়ালস টু 1 হলে এল ইকুয়ালস টু 1 হবে। তাহলে এখান থেকে তাহলে কি পাবো, তাহলে অতএব অতএব 1 ইকুয়ালস টু কে ইন্টু রুট 1, পাশে কি লিখবো, যেহেতু টি যখন টি ইকুয়ালস টু 1 এবং এল ইকুয়ালস টু 1, কারণ বলে দেওয়া আছে যখন তোমার দৈর্ঘ্য 1 হবে তখন তোমার দোলনকালও 1 হবে, বলে দেওয়া আছে, সেহেতু আমি টি এর মান 1, এল এর মান 1 ধরে এখান থেকে কে এর মান বের করলাম, কে ইকুয়ালস টু কত হবে 1। এটা যদি মেন সমীকরণ 1 নং সমীকরণ ধরি, তাহলে এবার কে এর মান আমি যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে কি পাবো, কত পাবো আমি, টি ইকুয়ালস টু রুট এল পাবো। কে এর মান আমি বসালাম, কে এর মান আমি প্রথম সমীকরণ থেকে কে এর মান বের করলাম, কে এর মান বের করে আমি এই ফার্স্ট সমীকরণে মেন সমীকরণে বসলাম আমি, ঠিক আছে, প্রথম যে মান দেওয়া সেখান থেকে বের করে আমি ফার্স্ট সমীকরণে বসলাম। তাহলে এবার কি বলেছে, এবার টি এর মান যদি 6.25 হয়, সরি 2.5 যদি হয়, তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে কি পাবো, তাহলে যখন আহ, তাহলে কি হচ্ছে তোমার, তাহলে অতএব এখান থেকে এরপর থেকে কি পাবো, আমি লিখছি না এক্সট্রা করে, যখন টি এর মান 2.5, তাহলে 2.5 ইকুয়ালস টু রুট এল। তাহলে এখান থেকে কি হবে, তাহলে বা তাহলে এল সমান সমান কি হবে, রুট এর পাশে আসলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2.5 এর স্কোয়ার, 2.5 এর স্কোয়ার মানে 6.25, ব্যাস আনসার হয়ে গেল। বোঝা গেছে, প্রথম থেকে আমি যে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, সেখান থেকে আমি মেন সমীকরণটা পেলাম, সেখান থেকে প্রথম যে মান দেওয়া আছে সেখান থেকে আমি কে এর ভ্যালু বের করলাম, কে এর ভ্যালু বের করে আমি মেন যে সমীকরণ সেখানে বসিয়ে দিলাম, তারপর আমি সেকেন্ড ভ্যালু এখানে বসালাম, তাহলে আমি এল এর মান পেয়ে গেলাম। খুব ভালো অঙ্ক দেয় পরীক্ষায় আসে। আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট তোমার বলেছে তোমার 3 নম্বর, 3 নম্বরে ভালো অঙ্ক বলেছে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলরেখা আছে। আমি দেখলাম না এরপরে কি আছে, আমি ফার্স্টে বলেছি ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলরেখা আছে, ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলরেখা আছে। তাহলে প্রয়োগ 3, ওয়াই এক্স এর বর্গ, তাহলে ওয়াই কার সঙ্গে, এক্স এর বর্গের সঙ্গে, বর্গ মানে স্কোয়ারের সঙ্গে সরলরেখা আছে। তাহলে এটাকে যদি আমি ই করতে হয়, ভাইরাসাস চিহ্ন যদি ওঠাতে হয়, তাহলে কি করতে হবে, কি ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, যেখানে পাশে লিখতে হবে কে নট ইকুয়ালস টু 0 এবং কে গ্রেটার দেন 0, হয়ে গেল। আচ্ছা তাহলে কি হচ্ছে, তাহলে এবার এবার দেখো কি বলেছে, এবার বলেছে এবং ওয়াই ইকুয়ালস টু 9 যখন কে ইকুয়ালস টু 9, ওয়াই ইকুয়ালস টু 9 যখন কে ইকুয়ালস টু 9, তাহলে এবার তাহলে কি হবে, বা এখান থেকে ওয়াই ইকুয়ালস টু 9 কখন, যখন কে এর মান 9, তাহলে কে ইন্টু 9 স্কোয়ার, পাশে লিখতে হবে যখন y ইকুয়ালস টু 9 ইকুয়ালস টু কে, যত দুটোর মানই হচ্ছে 9। তাহলে এখানে তোমার তাহলে কি হবে, তাহলে বা কে সমান সমান কত হবে, কে সমান সমান 1/9, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলে। এবার কে এর ভ্যালু তুমি মেন যে সমীকরণ এটা ছিল 1 নং সমীকরণ, তাহলে বসাও, কে এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে কত হবে, y ইকুয়ালস টু 1/9 ইন্টু কে এক্স স্কোয়ার, তাহলে এটা সমীকরণ পেয়ে গেলে। এবার নেক্সট আমাকে বের করতে কি বলেছে, y কে x দ্বারা প্রকাশ করি এবং y ইকুয়ালস টু 4, তাহলে y কে x দ্বারা প্রকাশ হয়ে গেল, এটা হলো সমীকরণ, তো মানে 1 নম্বর উত্তর গেল। y এর মান 4 হলে x এর মান কত, তাহলে y এর মান যদি 4 হয়, তাহলে বা y এর মান যদি 4 বসাই, তাহলে কত হবে, 4 ইকুয়ালস টু 1/9 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে বা এখান থেকে পাচ্ছি কি, বা এক্স স্কোয়ার সমান সমান 36, আর বা এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান তোমার প্লাস মাইনাস 6, ব্যাস হয়ে গেল, এক্স সমান সমান প্লাস মাইনাস 6, ক্লিয়ার, ব্যাস আনসার হয়ে গেল, এক্স এর মান চেয়েছে, ব্যাস হয়ে গেল। তাহলে ওয়াই এর মান 4 হলে এক্স এর মান প্লাস মাইনাস 6। খুব ভালো ভালো অঙ্ক মনে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রয়োগ থেকেও বেশ অঙ্ক থাকে, সেই জন্য প্রয়োগ থেকে অ্যাভয়েড করবে না, প্রয়োগের ভেতরে অঙ্ক সবসময় মাস্ট, সেটা করা অবশ্যই দরকার। আচ্ছা
এবার যেগুলো অঙ্ক আছে সেগুলো তোমার ইসে কি বলে সেম টাইপের অঙ্ক তোমার ভেতরে আছে, কোষে দেখিতে আছে, তো আমি সেগুলো করাচ্ছি না, পরে চলে যাচ্ছি, পরের পাতায় চলে যাচ্ছি এখানে। আচ্ছা, প্রয়োগ 5-এ কি বলেছে দেখো, প্রয়োগ 5 মানে তোমার আচ্ছা, এখানে কিন্তু সূত্রগুলো অবশ্যই দেখাবে, সেটা হচ্ছে তোমার 186 পেজে দেখো, 3 নম্বরে তোমার সরল ভেদের সূত্র দেওয়া আছে 3 নম্বরে, আর তোমার এদিকে পেজ 189 পেজে 10 নম্বরে ব্যস্তভেদের সব সূত্র দেওয়া আছে বক্সের মধ্যে, সেই দুটো ভালো করে দেখাবো, সেই দুটো ভালো করে ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে একটি যদি 36টি বোতামকে আমি আয়তাকারে সাজাই, 36টি বোতামে আয়তাকারে সাজালে তার মানে কি হতে হবে, আমার যদি 6x6 করি, মানে 6টা বোতাম এদিকে দিলাম, 1 2 3 4 5 6, আর 6টা বোতাম যদি 1 2 3 4 5 6, তাহলে এটা কি সমান সমান হয়ে গেলো, তার মানে এটা কি হলো, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেলো, তার মানে কি এটা দিয়ে করা যাবে না। তাহলে 36 কে ভাঙা যায় আর কিসে কিসে, 36 কে ভাঙা যায় হচ্ছে তোমার 6 গুণ 6, 36 কে ভাঙা যাবে হচ্ছে তোমার 12 গুণ 3, আর 36 কে ভাঙা যাবে 9 গুণ 4, তাই তো। তাহলে 6 গুণটা 6 হবে না, কারণ সেটা কি দৈর্ঘ্য আর প্রস্থ সেম সেম হয়ে যাচ্ছে, মানে বর্গক্ষেত্র হয়ে যাবে, তাহলে সেটা হবে না, সেক্ষেত্রে তাহলে আমাকে এই দুটো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার দেখো যদি আমি দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য ধরো এক্স, প্রস্থ ধরো ওয়াই, জাস্ট বোঝাচ্ছি এটা। দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ যদি ওয়াই ধরি, দৈর্ঘ্য যদি আমি 12টা নিই তাহলে প্রস্থ হচ্ছে 3, দৈর্ঘ্য যদি আমি 9টা নিই তাহলে প্রস্থ হচ্ছে 4। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে কোন সম্পর্কটা বেরোচ্ছে তোমার, এখানে দেখো যদি আমি এখানে দেখো কি হচ্ছে, এখানে তোমার হচ্ছে হুম, এখানে দেখো এটা এক্স আর ওয়াই, এক্স বাই ওয়াই যদি করি, এক্স বাই ওয়াই করলে কত হচ্ছে, আমি করে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, এক্স বাই ওয়াই সমান 12/3 সমান সমান 4, আর এদিকে নিচে তো যদি এক্স বাই ওয়াই করি তাহলে 9/4, কোনো মান বেরোচ্ছে না, মানে এক্স বাই ওয়াই দিয়ে কিছু বেরোবে না। কিন্তু দেখো কি হচ্ছে, এমনি এক্স ইন্টু ওয়াই করে দেখো, এক্স ইন্টু ওয়াই মানে 12x3 কত হচ্ছে, 36 হচ্ছে, 4 গুণ 9 36 হচ্ছে, তাই তো। আচ্ছা, এখানে নর্মালি ওইভাবে না দেখো, তুমি এভাবে ভাবতে পারো যে 12টি বোতাম, তাহলে প্রস্থ এদিকে 3, এদিকে দৈর্ঘ্যের পরিমাণ কমলো, প্রস্থের পরিমাণ বেড়ে গেল, তার মানে কি হচ্ছে, একটা বাড়লে একটা কমলে কি হচ্ছে, যখন একটা বাড়বে একটা কমবে, তখন এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমবে, বা এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়লে, তখন সেটাকে বলে ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক ছিল, ব্যস্ত সম্পর্ক কি ছিল, এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কে, আর সরল বেদের সম্পর্ক ছিল তোমার এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, ভালো করে এই দুটো মনে রাখবে, এক্স ওয়াই ইকুয়ালস টু কে, কে মানে হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট পদ উইদাউট জিরো আর পজিটিভ, আর এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, সেটা হচ্ছে সরল বেদে। তাহলে এখানে কোন সম্পর্ক হচ্ছে, এখানে হচ্ছে তোমার এক্স ওয়াই ইকুয়ালস টু কে হচ্ছে, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে মানে কি বলা যাবে, এক্স ওয়াই ইকুয়ালস টু কে, তার মানে কি কি বলা যাবে, এক্স ইকুয়ালস টু কে বাই ওয়াই, যদি সমান সমান চিহ্ন ওঠাতে হয় তাহলে কেটা ওঠাতে হবে, তাহলে এক্স ভ্যারিজ 1/y, তার মানে এক্স ওয়াই এর সঙ্গে বা দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে কোন সম্পর্কে আছে, ব্যস্ত ভেদে আছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে বলেছে ব্যস্ত ভেদে আছে কিনা দেখাও, তো ব্যস্ত ভেদে আছে, ব্যাস হয়ে গেল। নেক্সট দেখো বলেছে তোমার 7 নম্বর, প্রয়োগ 7-এ কি বলেছে, মিটালাম। আচ্ছা, প্রয়োগ 7-এ কি বলেছে, প্রয়োগ 7-এ এক্স ও দুটোই চলরাশি দেওয়া আছে, সম্পর্ক বলেছে কত, এক্স আর ওয়াই, এখানে প্রয়োগ 7, এক্স আর ওয়াই দুটো চলরাশি দেওয়া আছে, এক্স এর মান বলেছে যখন 5, এক্স এর মান 5 হলে ওয়াই এর মান বলেছে 10, এক্স এর মান 25 হলে ওয়াই এর মান বলেছে 2, এক্স এর মান 10 হলে ওয়াই এর মান বলেছে 5, 4 12.5, আর 8 6.25, ওকে। আচ্ছা, এবার এক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি যে কোনো দুটো ধরো, এই দুটো ধরো, এখানে এক্স এর মান কি হচ্ছে 5 থেকে 25 বাড়ছে, এখানে ওয়াই এর মান কি হচ্ছে 10 থেকে 2 কমছে। আবার তুমি এখান থেকে দেখো, এখান থেকে কি হচ্ছে কমছে, এটা কি হচ্ছে বাড়ছে, তার মানে কি হচ্ছে, এটা ব্যস্ত সম্পর্কে আছে, একটা কমলে একটা বাড়ে, একটা কমলে একটা কম বাড়ে, বা একটা বাড়লে একটা কমছে। ওদিক দিয়েও বুঝে গেলে ব্যস্ত আছে, ব্যস্ত সম্পর্ক ছিল কি ছিল, ব্যস্ত সম্পর্ক ছিল তোমার এক্স ওয়াই ইকুয়ালস টু কে, মানে যেখানে একটি কনস্ট্যান্ট পদ, এখানে এক্স ওয়াই করে কত হচ্ছে 5 গুণ 10 মানে 50, গুণ করলে এখানে 50,
এখানে 50, এখানে 50, এখানেও 50। তার মানে কি হচ্ছে, সবকটা x গুণ y করলে, x গুণ y করলে কি হচ্ছে, সবকটা মানে 50, মানে x ইন্টু y মানে সমান সমান 50। তার মানে এটা কোন সম্পর্কে আছে, 50 মানে কি, কোন একটি কনস্ট্যান্ট পদ বলেছিলাম, এই যে x y ইকুয়ালস টু k, তাহলে এখানে বেরোলো x y ইকুয়ালস টু 50। তার মানে এখানে k এর মান কত, k এর মান হচ্ছে 50। k টাকে কি বলেছিলাম, k টাকে বলেছিলাম ওখানে ভেরিয়েশন কনস্ট্যান্ট বা তোমার ভেদ ধ্রুবক, ভেরিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক। তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান তাহলে এটা কি সম্পর্কে আছে, x ইন্টু ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি হয় তাহলে সেটাকে বলা হবে কি x ভ্যারিয়েশন 1/y, মানে ব্যস্ত ভেদে আছে। আর কনস্ট্যান্ট ধ্রুবকটা কি, বা কনস্ট্যান্ট ধ্রুবক বলছি মানে ভেরিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবকটা কি, ভেদ ধ্রুবকটা হচ্ছে k ইকুয়ালস টু 50, k এর মান হচ্ছে 50। ক্লিয়ার ব্যাপারটা, এগুলি আনসার চেয়েছে, বই লেখা আছে, বুঝতে পেরে যাবে। দেখো এরপর আসো তোমার প্রয়োগ নয়, পেজ 190 পেজেরই প্রয়োগ নয়। এখানে দেখো আগের অঙ্কগুলোর মতো, যেখানে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েশন ধরে নিচ্ছিলাম, এখানে বলেছে যে আমাদের কারখানায় 63 দিনে নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি তৈরি করার জন্য 42টি মেশিন, দুটো ভেরিয়েবল আছে এখানে এক্স আর ওয়াই। এখানে কি কি আছে, একটা হচ্ছে তোমার দিন সংখ্যা, একটা হচ্ছে মেশিন। ঠিক আগে যেমন তোমরা ঐকিক নিয়মের গণিত ভাষার সমস্যা সারাতে ঠিক সেইভাবে ভাববে, জটিলের কিছু নেই। আচ্ছা, তাহলে দিন সংখ্যা আমি পাশে লিখছি, এভাবে লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। দিন সংখ্যা পাশে লিখলাম হচ্ছে এক্স, আর কি বলেছে, আর মেশিন সংখ্যা, মেশিন বলেছে তোমার, আমি ওয়াই ধরলাম, ঠিক আছে। দিন সংখ্যা এক্স, মেশিন সংখ্যা বলেছে ওয়াই ধরলাম। এবার বলেছে কিন্তু ওই আমাদের কারখানায় 63 দিনে 42টি মেশিন তৈরি হয়, তাহলে 63 দিনে 42টি মেশিন তৈরি হয়। এবার বলেছে কি, তাহলে 54 দিনে তৈরির জন্য কতগুলি মেশিন দরকার, তাহলে 54 দিনে যে তৈরি করতে হয়, 54 দিনে যে তৈরি করতে হয়, তাহলে কতগুলো মেশিন দরকার হবে। আগে ঐকিক নিয়মের সাহায্যে নর্মালি এটা করে নিতে, এবার করতে হবে ভেদের সাহায্যে। ভেদের সাহায্যে কি হবে, আমি যদি সাপোজ আমি ধরো এখানে, এবার আমি কত নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। আমি কি ধরলাম, ধরি দিন সংখ্যা ধরলাম হচ্ছে, বইয়ে ডি ধরা আছে, তো আমি এক্স ওয়াই ধরতে হবে, দিন সংখ্যা এক্স ধরলাম, আর মেশিন সংখ্যা কি ধরলাম, মেশিন সংখ্যা ধরলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার দেখো দিন সংখ্যার সঙ্গে মেশিন সংখ্যা সর্বদা কোন সম্পর্কে থাকে, আগে আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতাম, এবার ভেদের সাহায্যে আগে সম্পর্ক বুঝে করতাম। যদি আমার সম্পর্ক বলে দেওয়া থাকে তো ভালো, সম্পর্ক না বলে দেওয়া থাকলে আমাকে নর্মালি ঐকিক নিয়মের বুদ্ধি কাজে লাগিয়ে আমাকে বুঝতে হবে এটা সরল সম্পর্ক আছে কি ব্যস্ত সম্পর্ক আছে। মানে কি, একটা বাড়লে একটা কমবে না, একটা বাড়লে একটা বাড়বে না, কমবে না, বাড়লে কমবে, এরকম উল্টো পাল্টা, মানে অপোজিটটা হবে। দিন সংখ্যা যদি বাড়ে, সাপোজ তুমি এখন একটি গল্প তুমি নিজের মনের মধ্যে গল্প বানাও, যে কয়েকজন লোক ধরো এক্স আর ওয়াই, সাপোজ তুমি জাস্ট মানে কি সম্পর্ক সেটা বোঝার জন্য তুমি এখানে ধরে নিলে, ধরো এক্স এর মান আমি ধরলাম হচ্ছে, দিন সংখ্যা ধরলাম 10 দিন, আর মেশিন সংখ্যা ধরলাম হচ্ছে 5টি, ঠিক আছে। তার মানে এবার যদি বলা হয় 10 দিনে যদি তৈরি করতে পারে 5টি মেশিন, তাহলে 20 দিনে তৈরি করার জন্য মেশিন সংখ্যা কমবে না বাড়বে। 5টি মেশিন দিয়ে 10 দিনে তৈরি কর, 5টি মেশিন দিয়ে কিছু জিনিস তৈরি করা হচ্ছে 10 দিনে। এবার যদি সেখানে তোমাকে 20 দিন টাইম দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, তাহলে মেশিন সংখ্যা কি হবে, আরো কম লাগবে মেশিন সংখ্যা, কারণ কম মেশিন হলে বেশি দিন পেলে তবে তুমি কাজটা করবে। এবার কি বলেছে এখানে, আবার বলছি, বা উল্টো ভাবে বোঝায়, হ্যাঁ উল্টো ভাবে বোঝালে আরো বেশি ভালো বুঝবে। আমি বোঝাচ্ছি মেশিন থেকে দিনে, আমি যদি বলি 5টি মেশিন একটি কাজ করে 10 দিনে, তাহলে যদি ওখানে 10টি মেশিন নেওয়া হয়, মেশিন সংখ্যা যদি বেশি নিয়ে হয়, তাহলে কাজ করতে কি আরো কম দিন টাইম লাগবে, সেটা তাহলে আরো হাফ হয়ে যাবে। আমি হাফ হাফ করে বোঝাচ্ছি তাই। তার মানে এখানে মেশিন সংখ্যা কি হচ্ছে, মেশিন সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কি হচ্ছে, দিন সংখ্যা কমছে। এবার তুমি উল্টো দিক দিয়ে ভাবো, 10 দিনে করছে 5টা মেশিন, তাহলে 5 দিনে করবে কটা মেশিন, 10টা মেশিন। তার মানে এখানে কি হচ্ছে, এইটা অঙ্কে দেওয়া আছে, মানে দিনের সঙ্গে যন্ত্রের সম্পর্ক। আমি যন্ত্র থেকে দিন সম্পর্ক বের করলাম, তাহলে বুঝতে সুবিধা হবে সেজন্য।
এবার দিন যদি কমছে তাহলে মেশিন সংখ্যা তোমার কি হচ্ছে, বাড়ছে। বা তোমার যদি দিন যদি বাড়ে তাহলে মেশিন সংখ্যা কি হচ্ছে, কমছে। ব্যস্ত সম্পর্কে আছে। তার মানে কি হচ্ছে এখানে তাহলে লিখতে হবে কি, যে আমরা জানি দিন সংখ্যার সঙ্গে মেশিন সংখ্যা সর্বদা কি হবে, ব্যস্ত ভেদে থাকবে। ব্যস্ত ভেদ মানে কি, ব্যস্ত ভেদ মানে হচ্ছে তোমার এক্স ভ্যারিসেস 1/y, বা এখান থেকে যদি ভ্যারিসেস ওঠাতে হয় তাহলে কি করতে হবে, এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y, বা হ্যাঁ এটা হয়ে গেল। আগের অঙ্কগুলোতে করলাম, প্রথমকার প্রয়োগের অঙ্কগুলোতে যে সম্পর্ক বের করে নিয়ে তারপর এখানে প্রথম জিনিস জায়গা থেকে মান বসালাম, মান বসিয়ে নিয়ে কে এর ভ্যালু বের করে সেই কে এর ভ্যালু আমি পরেরটাতে বসালাম। তাহলে এখানে তাহলে কি হবে, অতএব তাহলে এবার এক্স এর মান কত, 63 বলেছে, 63 ইকুয়ালস টু 42, সরি কে ইন্টু 1/42, বা কে এর মান কত হচ্ছে 63 ইন্টু 42, কে এর মান বেরিয়ে গেল এটা। এবার কে এর মান যদি এটা বেরোলো, তার মানে কে এর মান এবার এখানে বসাও, তাহলে কত হবে। এবার এটা ধরো তুমি 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, তাহলে কে এর মান 1 নং এ বসিয়ে পাই, কে এর মান 1 নং এ বসালে কি হবে, x ইকুয়ালস টু 63 ইন্টু 42 ইন্টু 1/y, এটা হয়ে গেল। এটাতে সমীকরণ পেয়ে গেলে। এবার বলেছে কি, এবার দিন সংখ্যা মানে x এর মান যদি 54 হয় তাহলে y এর মান কত হবে, তাহলে x এর মান 54, তাহলে এবার তাহলে বসাও, অতএব x এর মান যখন 54, 54 ইকুয়ালস টু 63 ইন্টু 42 ইন্টু 1/y, বা ঘুরিয়ে লেখো তাহলে কত হবে, y এর পাশে চলে আসলে ভাগ আছে, এর পাশে আসলে গুণ হয়ে যাবে, 54y ইকুয়ালস টু 63 ইন্টু 42, বা y ইকুয়ালস টু 63 ইন্টু 42 বাই 54। তাহলে y এর মান পেয়ে গেলে কখন, যখন তোমার x এর ভ্যালু হচ্ছে, সরি x এর ভ্যালু যখন 54 তখন y এর ভ্যালু পেয়ে গেলে। y এর ভ্যালু এখানে কত হবে, এটা আনসার হবে হচ্ছে 49, আমি ক্যালকুলেশন করলাম না, বই দেখে বসিয়ে দিলাম, সমান সমান 49। বোঝা গেল ব্যাপারটা। ঠিক আগের অঙ্কগুলোর মধ্যে, আগের অঙ্কগুলোতে কি প্রয়োগ তোমার এই যে আগে যে আমি প্রয়োগ 2, 3 করলাম, সেখানে কি ছিল, সেখানে সম্পর্ক বলে দেওয়া ছিল, সেই সম্পর্ক থেকে আমি ফার্স্টে একটা মান বসিয়ে, যে মানটা বলে দেওয়া ছিল সেখানে মান বসিয়ে আমি কে এর ভ্যালু বের করলাম, কে এর ভ্যালু সমীকরণে বসালাম, বসিয়ে দিয়ে পরের মানটা আমি সেখানে বসিয়ে দিয়ে x থেকে y বা y থেকে x এর ভ্যালু বের করলাম। এই অঙ্কের কি ক্ষেত্রে কি হয়েছে, এই অঙ্কের ক্ষেত্রে তোমার সম্পর্কটা বলে দেয় না, সম্পর্কটা আমরা নিজে থেকে মানে বুঝে লিখতে হলো, যে সরল ভেদে হবে না ব্যস্ত ভেদে হবে, সেটা আমি ব্যস্ত ভেদে বের করলাম, ব্যস্ত ভেদে বের করে নিয়ে সেখান থেকে প্রথম মান থেকে এখানে কে এর মান মানে প্রথম যেটা ডেটা দেওয়া আছে সেই ডেটা থেকে আমি কে এর ভ্যালু বের করলাম, বের করে নিয়ে সেই কে এর ভ্যালু আমি মেইন সমীকরণে বসিয়ে দিলাম, মেইন সমীকরণে বসিয়ে দেওয়ার পর নেক্সট যে ভ্যালু আছে, ডেটা দেওয়া আছে, সেই ডেটা আমি বসালাম, বসিয়ে নিয়ে একটা ডেটা থেকে আরেকটা ডেটা বের করলাম, ব্যাস প্রত্যেক ক্ষেত্রে তাই করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে 10 নম্বর অঙ্ক, এটা লাস্ট আজকের মতো। ভিডিও বেশি বড় হলে তোমাদেরও দেখতে অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। আচ্ছা অল্প অল্প করে ভিডিও হোক, আর এগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো অবশ্যই খাতায় করবে, অবশ্যই খাতায় করবে, না তো কিন্তু সব ভুলে যাবে। বলেছে সমীর বাবু 60 কিমি বেগে পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছয়। তার মানে দুটো ওখানে মান দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে, একটা আছে গতিবেগ দেওয়া আছে, আমি ধরে নিলাম হচ্ছে কত নম্বর এখানে, প্রয়োগ 10। আমি যেটা লিখছি পাশে, এটা কিন্তু পাশে রাফে লিখবে, অঙ্কের মধ্যে লিখবে না কিন্তু, ঠিক আছে। একটা দেওয়া আছে গতিবেগ, আমি এটাকে ধরলাম এক্স, আর একটা দেওয়া আছে কি সময়, সময় আমি ব্র্যাকেটে ধরলাম হচ্ছে ওয়াই, ওকে। এবার কি বলেছে, যখন তোমার 60 কিমি পার আওয়ার, 60 কিমি যখন, আর আমি পার আওয়ার 60 কিমি পার আওয়ার লিখছি না, শুধু সংখ্যা লিখলাম 60, তখন টাইম লাগছে 2 ঘন্টা, 2 আওয়ার। আর যখন 80 কিমি হবে তখন কত লাগছে, তাহলে সেম আগের মতো তাহলে ধরি গতিবেগ সমান সমান x কিমি পার ঘন্টা, এখানে তুমি পার ঘন্টা লিখতেও পারো বা ডিরেক্টলি শুধু এক্সও লিখতে পারো, অসুবিধা নেই। আর সময় কি লিখছো, সময় এখানে শুধু এক্সই লেখো, এবং সময় লেখো হচ্ছে ওয়াই। এবার গতিবেগের সঙ্গে সময় কি সম্পর্ক সেটাকে ভাবতে হবে, আবার গল্প বানাও, এখান থেকে ভাবো নিজে নিজে। যদি কোনো গাড়ির গতিবেগ যদি 60 কিলোমিটার পার আওয়ার হয়, তার যদি কোনো একটা জায়গায় পৌঁছাতে 2 ঘন্টা টাইম লাগে, এবার যদি স্পিড বাড়ায়, তুমি বাইক চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, গাড়ি যদি 60-তে চলে তাহলে 2 ঘন্টা টাইম লাগছে যেতে, যদি গতিবেগ বাড়াও তাহলে সেক্ষেত্রে কি হবে, টাইম কম লাগবে আরো। তার মানে কি হচ্ছে, এটা যদি বাড়ছে, গতিবেগ বাড়লে তোমার সময় কি হচ্ছে, সময় তোমার কমছে, তার মানে কি হচ্ছে, একটা বাড়লে একটা কমলে কি থাকে, একটা বাড়লে একটা কমলে ব্যস্ত সম্পর্ক থাকে। তার মানে সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে গতিবেগ বাড়লে, গতিবেগ বাড়লে সময়
সময়ের পরিমাণ কমে, সময়ের পরিমাণ কমে, অর্থাৎ গতিবেগ ও সময়, গতিবেগ ও সময় ব্যস্তভেদে ব্যস্তভেদে থাকে, তাই তো? তাহলে কি হচ্ছে, তাহলে এক্স ভার্সাস, তাহলে ব্যস্তভেদ মানে কি হচ্ছে, ব্যস্তভেদ মানে হচ্ছে তোমার এক্স ভার্সাস 1/y, ব্যস্তভেদ মানে এটাই। আচ্ছা, যদি আমাকে এখানে তোমার ই করতে হয় তাহলে কি করতে হবে, মানে সময় ভার্সাস চিহ্ন ওঠাতে গেলে তাহলে x ইকুয়ালস টু কে ইন্টু 1/y, তাহলে এটা মেইন সমীকরণ পেয়ে গেলে। কোথায় গেল? আচ্ছা, ভাষাটা কিন্তু একটু এভাবে লিখবে, দেখো আগের অঙ্ক দেওয়া আছে, যেহেতু দেখো আগের অঙ্ক দেখো, যেহেতু কাজের পরিমাণ নির্দিষ্ট রেখে মেশিনের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে একই অনুপাতে আহ হ্যাঁ, মানে মেশিনের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে একই অনুপাতে দিন সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে হ্রাস, হ্রাস পেলে বৃদ্ধি, সেটাই তোমাকে এখানেও সেই ভাষা লিখতে হবে যে গতিবেগ বৃদ্ধি বা হ্রাস পেলে সময়ের পরিমাণও একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পাবে, মানে এটা বৃদ্ধি পেলে এটা হ্রাস, এটা হ্রাস পেলে এটা বৃদ্ধি, এভাবে লিখতে হবে। ভাষাটা একটু দেখে লিখে নেবে, ঠিক আছে? তো তাহলে আমি তাহলে মেইন সমীকরণ পেয়ে গেলাম। এরপরে কাজ কি ছিল, আমার যে মেইন একটা ডেটা, ফার্স্ট ডেটা দেওয়া ছিল, সেই ডেটা থেকে যে ডেটা বসিয়ে আমাকে এটা মিটিয়ে দিচ্ছি, সেই ডেটা বসিয়ে আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। এবার কে এর ভ্যালু যদি এখানে বসাও তাহলে কত হবে, তাহলে এখানে তাহলে অতএব এখানে কত বলেছে, এক্স এর মান 60 আর ওয়াই এর মান 2, তাহলে এক্স এর মান 60 ইকুয়ালস টু কে ইন্টু 1/2, বা কে ইকুয়ালস টু কত হচ্ছে 120। ওকে, আচ্ছা, তাহলে কে এর মান বেরোলো তোমার 120, তাহলে সমীকরণটা অবশ্যই, তাহলে কে এর মান, এবার কে এর মান 1 নং এ বসিয়ে পাই, কে এর মান 1 নং এ বসালে তাহলে কত হবে, কে এর মান 1 নং এ বসালে তাহলে এক্স ইকুয়ালস টু 120 ইন্টু 1/y, এটা গেল মেইন সমীকরণ পেয়ে গেলে। এবার কি বলেছে, এবার যদি এক্স এর মান 80 হয় তখন y এর মান কত, তাহলে অতএব এক্স লিখে দেবে, যখন এক্স এর মান 80 বা যখন গতিবেগ 80 কিমি/ঘন্টা লিখে দেবে তখন, তাহলে এবার মান বসাবে এসি 80 ইকুয়ালস টু 120 ইন্টু 1/y, বা y এখানে ভাগ আছে, পাশে আসলে গুণ হয়ে যাবে, 80y ইকুয়ালস টু 120, বা y ইকুয়ালস টু 120 বাই, এখানে 80 ভাগ আছে, ওপাশে গেলে আমি y এর ভ্যালু বের করছি, তার মানে 120/80, তো 120/80 কাটাকাটি করলে কত, 0 0 কাটবে, 2 4 8, 2 6 12, 2 3 6, 2 2 4 সমান সমান হচ্ছে 3/2 সমান সমান 1.1 2। তাহলে যখন তোমার গতিবেগ 80 কিমি/ঘন্টা থাকবে তখন তোমার সময় লাগবে হচ্ছে 1.1 2, মানে 1.5 ঘন্টা টাইম লাগবে। ওকে, তো আজকে তাহলে আজ পর্যন্ত থাকবে, যদি এর মধ্যে থেকে যদি কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখন তো করোনার টাইম চলছে, তো মানে লকডাউনের টাইম চলছে, তো অবশ্যই একটু বাড়িতে খুব সাবধানে থাকবে, নিজেকে সাফ সুতরো রাখবে, নিজেকে স্যানিটাইজ রাখবে, আর বাড়ি থেকে না বেরোনোরই চেষ্টা করবে যতদিন না লকডাউন উঠছে, বুঝতেই পারছো। তো আজকের মতো এখানে শেষ, ধন্যবাদ।